বছরের পর বছর মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গা জনগোষ্ঠী। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে তাদের সংখ্যা 20 লাখ ছাড়িয়েছে। ক্যাম্পে আধিপত্যকে বিস্তার করে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ, হানাহানির ঘটনা বেশ পুরনো। তবে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে যে ধরনের অপরাধের চিত্র উঠে আসছে তা যুদ্ধাপরাধের শামিল বলে মনে করছে আন্তর্জাতিক সংগঠন ফর্টিফাই রাইটস। চলতি বছর মার্চের মাঝামাঝি ফর্টিফাই রাইটস প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে জানিয়েছে যে বাংলাদেশের রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সদস্যরা মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা শরণার্থীদের হত্যা, অপহরণ, নির্যাতন এবং হুমকি দিয়েছে, যা যুদ্ধাপরাধের শামিল হতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে শরণার্থী শিবিরে রোহিঙ্গা পুরুষ, নারী এবং শিশুদের বিরুদ্ধে বিদ্রোহীদের দ্বারা সংঘটিত নির্দিষ্ট কিছু কর্মকাণ্ড যুদ্ধাপরাধের আওতায় পড়ার যৌক্তিক ভিত্তি রয়েছে, কারণ বাংলাদেশে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ড এবং মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাতের মধ্যে একটি সুস্পষ্ট যোগসূত্র বিদ্যমান। কিন্তু কিভাবে ক্যাম্পের ভেতরে এমন পরিস্থিতি তৈরি হলো? পুরো ভিডিওটি দেখুন। সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট.লাইভ চ্যানেলটি। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন। 2017 সালের ডিসেম্বর মাসের হিসেব অনুযায়ী 25 আগস্ট 2017 সালে মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় 6,55,000 থেকে 7 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়। বিগত 3 দশক ধরে মিয়ানমার সরকারের সহিংস নির্যাতন থেকে 3 লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে অবস্থান করছে। এ মুহূর্তে কক্সবাজারে সব মিলিয়ে অন্তত 22 লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বছরের পর বছর বিশালে জনগোষ্ঠীকে থাকা খাওয়া জোগাতে বেগ পেতে হচ্ছে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মহলকে। সম্প্রতি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও সফর করেন রোহিঙ্গা ক্যাম্পে। তাদের জন্য অনুদান ও বরাদ্দের জন্য বিশ্ববাসী দৃষ্টি আকর্ষণ করেন। এর পরবর্তীতে 27 মার্চ $73 মিলিয়ন সাহায্যের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর বিশ্ব খাদ্য সংস্থা রোহিঙ্গাদের জন্য যে বরাদ্দ কমানোর ভয় পাচ্ছিল, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এমন সংকটকালীন সময়ের মধ্যেও মাত্র 1 বছরের মধ্যে পুরো রোহিঙ্গা ক্যাম্প যেন ভেতরে ভেতরে অশান্ত হয়ে উঠেছে। নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গড়ে উঠেছে একাধিক সশস্ত্র বাহিনী। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি ARSA এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO। জানা যায় 2023 সালের জানুয়ারিতেও সবগুলো ক্যাম্পই মোটামুটি আরসার দখলে ছিল, কিন্তু সে বছরের নভেম্বরে বিশাল শক্তিমত্তা নিয়ে আধিপত্য ছড়ানো শুরু করে RSO সহ আরও ছোট ছোট কয়েকটি সশস্ত্র গোষ্ঠী। বিভিন্ন ক্যাম্প দখল ও আধিপত্য নিয়ে প্রায়শই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে 2024 সালের জুলাই পর্যন্ত RSO আধিপত্য বিস্তার করতে থাকলেও আগস্ট থেকে তারা প্রতিপক্ষ সশস্ত্র গোষ্ঠীদের দ্বারা কোণঠাসা হয়ে পড়ে। কিন্তু নভেম্বরে আবার ঘুরে দাঁড়ায় RSO। এ সময় অধিকাংশ ক্যাম্পের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেয়। তবে প্রতিপক্ষ আরসা সহ আরও কয়েকটি গোষ্ঠীর আধিপত্য ক্যাম্পে বিরাজমান। সাম্প্রতিক মার্কিন সরকারি তহবিল কাটছাঁটের ফলে ক্যাম্পগুলোতে রোহিঙ্গা বিদ্রোহীদের জন্য আরও বেশি সুযোগ তৈরি হচ্ছে, যা রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা ব্যাপকভাবে আরও খারাপ করবে, জানিয়েছেন ফর্টিফাই রাইটস। ফর্টিফাই জানাচ্ছে ARSA এবং RSO বিদ্রোহীরা মায়ানমারের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘর্ষে জড়িত। তারা উভয়ই মায়ানমারের রাখাইন রাজ্যে অবস্থিত জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধে মিয়ানমার জান্তার পক্ষে লড়াই করছে। মিয়ানমারের অভ্যন্তরে তাদের সশস্ত্র অভিযান জোরদার করার জন্য আরসা এবং RSO বাংলাদেশে শরণার্থীদের অপহরণ করেছে এবং তাদের মিয়ানমারে যুদ্ধ করতে বাধ্য করেছে। এই ধরনের কাজ যুদ্ধের আইনের গুরুতর লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত। ফর্টিফাই রাইটসের পরিচালক জন কুইনলি জানান, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো বাংলাদেশ এবং মিয়ানমারে প্রায় সম্পূর্ণ দায়মুক্তির সাথে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। পরিসংখ্যান বলছে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীরা রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীগুলোর হাতে বছরের পর বছর ধরে সহিংসতা ও হত্যার শিকার হয়েছে। শরণার্থী শিবির ভিত্তিক বিদ্রোহীদের দ্বারা সংঘটিত হত্যাকাণ্ডের সংখ্যা 2021 সালে 22টি, 2022 সালে 42টি, 2023 সালে 90টি এবং 2024 সালে কমপক্ষে 65টি রিপোর্ট করা হয়েছে। উদাহরণস্বরূপ 2024 সালের 4 জানুয়ারি সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে অজ্ঞাত রোহিঙ্গা বিদ্রোহীরা ক্যাম্প 4 এক্সটেনশন থেকে মোহাম্মদ ফয়সালকে অপহরণ করে এবং তাকে গুলি করে হত্যা করে। মোহাম্মদ ফয়সাল একজন শিক্ষক, পিতা, কবি এবং গণহত্যা থেকে বেঁচে যাওয়া ব্যক্তি। হত্যার আগে মোহাম্মদ ফয়সাল বাংলাদেশের কর্তৃপক্ষকে ক্যাম্পে সংঘটিত অপরাধ তদন্তে সক্রিয়ভাবে সহায়তা করেছিলেন। অন্য একটি ঘটনায় 2021 সালের 22 অক্টোবর
বাংলাদেশের একটি অভ্যন্তরীণ গোয়েন্দা প্রতিবেদনে আরসা সদস্য হিসাবে চিহ্নিত সশস্ত্র রোহিঙ্গা বিদ্রোহীরা বালুখালী ক্যাম্পের ক্যাম্প 18-তে একটি মাদ্রাসায় 6 জনকে হত্যা করে এবং অন্যদের নির্যাতন করে। একজন রোহিঙ্গা ফর্টিফাই রাইটসকে বলেন যে বিদ্রোহীরা মাদ্রাসায় রাত যাপন করা ছাত্র এবং শিক্ষকদের ওপর হামলা চালায়। প্রথমে আমরা কিছুই বুঝতে পারিনি, কারণ তখন ভোর 4টা ছিল এবং আমরা গভীর ঘুমে ছিলাম যখন তারা মাদ্রাসায় হামলা চালায়। যারা মাদ্রাসায় প্রবেশ করেছিল তাদের হাতে ছুরি, লাঠি এবং বন্দুক ছিল। তারা মাদ্রাসায় ঢুকে গুলি চালায় এবং ছাত্রদের গুলি করে হত্যা করে। 3 জন শিক্ষক এবং 3 জন ছাত্র নিহত হয়। এর আগে 2021 সালের সেপ্টেম্বরে মহিবুল্লাহ নামে একজন রোহিঙ্গা নেতা ও মানবাধিকার কর্মীকে হত্যার পর থেকে বিদ্রোহী সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 17 বছর বয়সী এক রোহিঙ্গা শরণার্থী ফর্টিফাই রাইটসকে বলেন কিভাবে 2024 সালে একটি রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী তাকে বাংলাদেশে অপহরণ করে এবং মিয়ানমারে নিয়ে গিয়ে মিয়ানমারের জান্তা বাহিনীর পক্ষে যুদ্ধ করতে বাধ্য করেছিল। তিনি বলেন 7 জনের মতো লোক একটি চায়ের দোকানে এসেছিল যেখানে আমি চা খাচ্ছিলাম। তারা আমার দিকে বন্দুক তাক করে, আমার চোখে কাপড় বেঁধে দেয় এবং আমার হাত পা দড়ি দিয়ে বেঁধে আমাকে অপহরণ করে। পরে আমাকে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। আমাকে মিয়থুজে সীমান্ত রক্ষী পুলিশের সদর দপ্তরে মংডু টাউনশিপ রাখাইন রাজ্যে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যে কোনো মুহূর্তে খুন হতে পারি শিরোনামে বাংলাদেশের রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীগুলোর দ্বারা হত্যা, অপহরণ, নির্যাতন এবং অন্যান্য গুরুতর লঙ্ঘনের উপর 77 পৃষ্ঠার প্রতিবেদনটি শরণার্থী শিবিরে চলমান সহিংসতা নিয়ে 116 জনের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে তৈরি করা। এমনকি ফর্টিফাই রাইটস, আরসা এবং আরএসও সহ বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাবেক এবং বর্তমান সদস্যের সাথে কথা বলেছে, যার মধ্যে গুরুতর অপরাধের স্বীকারোক্তি নথিভুক্ত করেছে সংস্থাটি। ফর্টিফাই তাদের প্রতিবেদনে বলছে যুদ্ধাপরাধ সাধারণত সশস্ত্র সংঘাতের প্রত্যক্ষ ক্ষেত্রেই সংঘটিত হয়, তবে এই ক্ষেত্রে বাংলাদেশে সংঘটিত নির্দিষ্ট অপরাধগুলো মিয়ানমারের যুদ্ধে সরাসরি সংযুক্ত এবং যুদ্ধাপরাধের শামিল। সম্ভাব্য যুদ্ধাপরাধের বিচারের আওতায় আনতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তর্জাতিক বিচার ব্যবস্থার সাথে সহযোগিতা করা উচিত।